গাড়ির ভ্যানে ঢুকিয়ে দুইটা ছেলেকে বেদখল মারছে আইমান। কারণটা একটু পরে বলছি। আইমান রাগান্বিত কণ্ঠেই বলল। এই বল, তোদের বস কে? কে তোদের সব কাজের প্রধান? তখন সেখান থেকে একটা লোক বলে। আমাদের মেরে ফেললো, আমরা আর বলবো না। তাহলে মর। বলে আইমান গানটা দিয়ে লোকটার বুক ঝাঁঝরা করে দেয়। রক্তমাখা হাতে লোকটাকে পাঠিয়ে বেরিয়ে দোকানে আসে। ওদিকে বাসা থেকে গাড়ি নিয়ে বের হয়েছিল দিশা। পথে এসে গাড়িটা নষ্ট হয়ে যায়। এখন কি করবে? তাই আশেপাশে কোনো গ্যারেজ আছে কিনা খুঁজতে থাকে। তখন সামনে একটা গ্যারেজ দেখে ড্রাইভারকে নিয়ে মানুষের হেল্প নিয়ে অনেক কষ্ট করে গ্যারেজে পৌঁছায়। আইমান তখন বসে একটা ফাইল দেখছিল। কাস্টমার আসা দেখে তাড়াতাড়ি ফাইল লুকিয়ে তার কর্মচারী ইমনকে বলল। দেখ তো আফার কি লাগে। আফা, আপনার কি লাগে? না, আসলে গাড়িটাতে কি সমস্যা হয়েছে বুঝতে পারছি না, স্টার্টই হচ্ছে না। আপনি কোনো টেনশন করবেন না, আমি হাত দেওয়া মাত্র স্টার্ট হয়ে যাবে। প্লিজ তাড়াতাড়ি দেখুন, আমার একটা ফ্রেন্ডের বার্থডে পার্টিতে যেতে হবে। আফা, আপনি বসেন, আমি 10 মিনিটে ঠিক করে দিচ্ছি। ওকে, প্লিজ তাড়াতাড়ি করুন। আইমান ইমনকে নিয়ে কাজ শুরু করলো। দিশা খেয়াল করলো এতটা স্মার্ট একটা ছেলে গাড়ি মেকানিকের কাজ করে। আইমান লম্বা পুরো 6 ফুট, চুলগুলো কপালের কাছে আসছে, সব মিলিয়ে পুরো হিরো। ওইদিকে আইমান গাড়িটা স্টার্ট করে দিশার কাছে আসলো। আফা, আপনার গাড়িটা ঠিক হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, একটা কথা, আপনাকে দেখলে তো গ্যারেজ মেকানিক মনে হয় না? তো কি মনে হয় আফা? মনে হয় আপনি কোনো হিরো। ছি, কি বলেন, লজ্জা দিবেন না। এরপর দিশা চলে যায় আর আইমান সেখানে দাঁড়িয়ে মুচকি হাসে আবার ফাইল দেখা শুরু করে। দিশার বাবা মায়ের একমাত্র মেয়ে। বাবা বিশাল বড় বিজনেসম্যান। বাবা মায়ের আদরে ছোটবেলা থেকে ঐশ্বর্য আর চাতুলে বড় হয়েছে দিশা। তার বন্ধুর বার্থডে পার্টি আজ, তাই সেখানে যাচ্ছে। ওইদিকে তার বাবা অফিসে বসে আছেন। আইমান সারাদিন গ্যারেজ থেকে বিকেলবেলা বাসায় ফিরে মাকে খেতে দিতে বলে। উপরে যায় ফ্রেশ হয়ে। যখন ফিরে আসে তখন তার মা বলে। কি রে আইমান, তুই সারাদিন কি কাজ করিস যে বিকেলবেলায় তুই এত ক্লান্ত হয়ে ফিরিস? তোকে এত কষ্ট করে লেখাপড়া করালাম, এত বড় একটা চাকরি করলাম, তুই এই কাজ করার জন্য? আরে মা, ওটা ওই কাজেরই একটা অংশ। তুমি শুধু আমার জন্য দোয়া করো, আমি যেন সফল হতে পারি। আমার দোয়া তোর উপরে সব সময় আছে বাবা। বাবা আয়, এবার খেয়ে নিবি। এরপর আইমান খাওয়া দাওয়া শেষ করে নিজের রুমে যায়। গিয়ে ল্যাপটপ অন করে অফিসে কল করে। তার বস তখন কলের জন্য অপেক্ষা করছিলেন। তিনি বললেন। আয়মান, তোমার কাজ কত দূর? স্যার, আমি হাইওয়ে রোডে একটা গ্যারেজ খুলেছি, সেখানেই সবসময় নজরদারি করছি। যদি এই দিক দিয়ে কোনো পাচার হয় আমি ধরতে পারবো স্যার। তাহলে অনেক ভালো করেছো। এখন একটা কাজ শোনো, জি স্যার, কি কাজ বলেন? আমাদের সবার প্রথমে ওই লোকগুলোকে ধরতে হবে যারা পাচার কাজের সাথে জড়িত। নইলে আমরা যতই তাতে কর্মচারী ধরি না কেন, তারা নতুন কর্মচারী নিয়োগ দেবে। তাই সবার প্রথমে এই বড় মাথাটাকে ধরতে হবে। তাই তুমি খুব সতর্কতার সাথে কাজ করবে যাতে আমরা ওই মাথাটাকে ধরতে পারি। স্যার, লোকগুলো কতটা ভয়ঙ্কর বুঝতে পারছেন? কারণ হচ্ছে আমি দুইটাকে গুলি পর্যন্ত করেছি, কিন্তু তাদের বসের নাম বলেনি। বলে মারলে মেরে ফেলো, আমি বসের নাম বলবো না। এটাই ওদের কাজের নিয়ম। তুমি ওদের মুখ থেকে ওদের বসের নাম বলাতে পারবে না। তুমি শুধু ওদেরকে আটকাও আর ওদের বসের খোঁজ নাও। ওরা জীবনও বলবে না ওদের বসের নাম। ওকে স্যার, আমি সব কাজ করছি, আপনি কোনো চিন্তা করবেন না। ওদের আমি ধরে তারপর শান্ত হব। তোমার উপর আমার ভরসা আছে আইমান। আচ্ছা ঠিক আছে, এখন রাখছি, তুমি রেস্ট নাও, সারাদিন এসেছো। ওকে স্যার, আমি কোনো কিছু হলেই আপনাকে ইনফর্ম করে দেব। ওকে বাই। এরপর আইমান পাড়ি দেয় ঘুমের রাজ্যতে। সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়ে। কিন্তু আর সেই গ্যারেজে যাবে না, আরও একটা জায়গাতে যাবে। জায়গাটা খুব ভয়ঙ্কর। আয়মানের বুকে প্রচণ্ড সাহস নিয়ে বেরিয়ে পড়ে। সীমান্ত এলাকার চারিদিকে পাহাড় আর বড় জঙ্গল, মাঝখানে একটা গ্যাংয়ের বাস। এদের মধ্যে একটা গ্রুপের সাথে তার কথা হয়েছে। আয়মান সেখানে গেলে তাদের লিডারের সাথে দেখা করবে। জায়গাটিতে নেশার দ্রব্য দুর্গন্ধ আয়মানের মাথাটাকে নষ্ট করে দিয়েছিল। কিন্তু তাকে এখন শান্ত থাকতে হবে। তাই সে লিডারের কাছে গিয়ে বলে। হ্যালো মিস্টার, আপনার নাম কি?
আমার নাম দিয়ে তোমার কাজ কি? এর চেয়ে বলো কাজ কি? কাকে মার্ডার করতে হবে, কাকে গুম করতে হবে, এমনভাবে মারবো কেউ টেরও পাবে না। ভাই, আমার কাউকে খুন করা লাগবে না, কাউকে গুম করাও লাগবে না। আমি আপনার সাথে একটু কথা বলতে এসেছি। সবাই একসঙ্গে হেসে উঠল আয়মানের কথা শুনে। তোরা শুনেছিস এই লোকটা আমাদের সাথে কথা বলতে এসেছে? তো কে ভাই তুমি? আপনাদের সাথে না 1 সপ্তাহ আগে আমার কথা হয়েছিল? আমি আইমান খান। কথাটা শুনতে লিডারের গলা শুকিয়ে যায়, ভয়ে ভয়ে বলে, সরি স্যার, আমরা বুঝতে পারিনি। আপনি তো বলে আসতে পারতেন। প্লিজ বসুন। আয়মান একটা চেয়ারে বসে বলতে শুরু করে। যে জন্য তোমাদের কাছে এসেছিলাম তা বলি। জি স্যার, বলুন। তোমরা তো এই এলাকার প্রতিটা কোণা কোণা খুব ভালো করেই চেনো। তা তোমরা কি বলতে পারবে এই এলাকার টিএসসি গ্যাং কোনটা? কথাটা শোনা মাত্র উপস্থিত সবাই কাঁপতে শুরু করলো। আরে স্যার, আপনি কি আমাকে মারার প্ল্যান করে এখানে এসেছেন? আপনি জানেন ওরা কত ভয়ঙ্কর? আপনি যে এখানে এসেছেন, হয়তো তারা এতক্ষণে জেনে গেছে এই এলাকার প্রতিটা কোণায় কোণায় তারা তাদের লোকদের ছড়িয়ে রেখেছে। বিদেশ থেকে যত প্রকার পাচার হয় এই দিক দিয়েই হয়। আমরা তো শুধু এখানে সামান্য কাজ করি। তোমাদের কিছুই করা লাগবে না, তোমরা শুধু আমাকে তার ইনফরমেশনটা দাও। প্লিজ স্যার, আমরা আপনার পায়ে ধরছি, আপনি এই কাজ আমাকে দিয়ে করাবেন না। ওরা সঙ্গে সঙ্গে আমাকে মেরে ফেলবে। তোমার কোনো ভয় নেই, তুমি আমার হয়ে কাজ করো, তোমার সেফটির দায়িত্ব আমি নেব। আপনার মতো অনেক ওকে অফিসার এখানে এসেছেন, কিন্তু কেউ তাদের কিছু করতে পারে না। ওরা এক দুইজন না যে আপনি ধরে ফেলবেন। শত শত লোক তাদের হয়ে কাজ করে, তাদেরকে ধরা অসম্ভব। তাই বলে এভাবে হাত গুটিয়ে বসে থাকলে চলবে না। ওদের কারণে যুব সমাজ নেশার দিকে ধাবিত হচ্ছে। আমিও তো নিজের জীবনের ঝুঁকি নিয়ে এখানে এসেছি। আমাদের ছোট্ট ছোট স্যাক্রিফাইস যদি অনেক বড় বড় আসামিদের ধরতে সাহায্য করে, তাহলে ক্ষতি কি? স্যার, আপনি যতটা সোজা মনে করছেন এই বিষয়টা ততটা সোজা নয়। ওরা এতক্ষণে হয়তো আপনার মৃত্যুর ফাঁদ রেডি করে ফেলেছে। আপনি এখান থেকে ফিরে যেতে পারবেন না। আপনি প্লিজ যত তাড়াতাড়ি সম্ভব ওখান থেকে বেরিয়ে যান, নয়তো আপনাকে ওরা মেরে ফেলবে। ওকে, আমি চলে যাচ্ছি, কিন্তু মনে রাখবেন, এবার যদি আসি তোমাদেরকেও ধরে নিয়ে যাব। আপনারা তো আমাদের মতো ছোট ছোট আসামিদেরকে ধরতে পারবেন, কিন্তু ওই বড় বড় সন্ত্রাসীদেরকে আপনার পক্ষে ধরা সম্ভব নয়। আমরা তো সামান্য কিছু টাকার জন্য এই কাজ করি, কিন্তু ওরা মিলিয়ন মিলিয়ন টাকা আত্মসাৎ করে। ওদের কাছে আমরা এখনো শিশু। তাই তো বলছি, তোমরা আমাকে সাহায্য করো। আমরাও ওদেরকে ধরার চেষ্টা করছি। আমাদের সাথে পুলিশ ফোর্স, আর্মি সহ সকল আইনি ফোর্স আছে। তোমরা শুধু আমাকে সাহায্য করো ওদের ইনফরমেশন দিয়ে। তা আমার পক্ষে সম্ভব নয় স্যার, আপনি এখান থেকে বেরিয়ে যান। আয়মান বুঝতে পারলো এদের সাথে কথা বলে কোনো লাভ নেই, তাই সে বেরিয়ে আসলো। জঙ্গলের রাস্তা দিয়ে হাঁটছিল, তখন হঠাৎ করে দেখতে পেল কয়েকটা লোক তার দিকে এগিয়ে আসছে। আয়মান বুঝতে পারলো এরা তাদের ধরার জন্যই আসছে। তাই এই আয়মানও প্রস্তুত হয়ে গেল। সে নিজের গানটা বের করে কিছুটা হারালে চলে গেল। লোকগুলো এসে তাকে খুঁজতে লাগলো। তখন আয়মান পিছন থেকে একটা মাথায় গুলি করে সঙ্গে সঙ্গে লোকটা মারা যায়। 6-7 জন লোক ছিল, সবাই এক জায়গায় জড়ো হয়ে যায়। সবাই আয়মানকে একসাথে খুঁজতে থাকে, কিন্তু আয়মান বুঝতে পারলো এদের সাথে সে পেরে উঠবে না। তাই সে তাড়াতাড়ি করে পাহাড়ের চূড়া দিয়ে চলে আসে। ফিরে আসলো তার গ্যারেজে, এসে দেখলো ইমন গ্যারেজ খুলে বসে আছে। একটু পর সেখানে একটা ট্রাক আসলো। ট্রাকে ঠিক করতেই ইমন গিয়ে টায়ারের ফাঁক দিয়ে দেখলো উপরে কি আছে, কিন্তু দেখা যাচ্ছে না। তখন আয়মান কিছুটা বুদ্ধি করে টায়ার খোলার নাম করে জোরে একটা রড দিয়ে আঘাত করলো। সঙ্গে সঙ্গে ট্রাক উপরে বাঁধা রশিটা ছিঁড়ে যায়। কিছু কাঁচামালের খাদে কয়েকটা বক্স মাটিতে পড়ে যায়। এটা দেখার পর ট্রাক ড্রাইভার তাড়াতাড়ি আসে। এখানে এসে আয়মানকে ধাক্কা দিয়ে বলে, এই ছেলে, তুমি এটা কি করলে? আমি আন্তরিকভাবে দুঃখিত ভাইয়া। টায়ার খুলতে গিয়ে জোরে ধাক্কা দিতেই এটা ছিঁড়ে গেছে। আমি এখনই সব তুলে দিচ্ছি। বলে আয়মান লাফ দিয়ে উপরে ওঠে। সঙ্গে সঙ্গে ট্রাক ড্রাইভার আয়মানকে নামাতে চায়। এতক্ষণে আয়মান উপরে উঠে গেছে। উপরে উঠে দেখে কয়েকটা বিদেশি মদের বোতল। নিচে আছে ট্রাক ড্রাইভার তাড়াতাড়ি উপরে উঠে আয়মানকে ধাক্কা দিয়ে বলল, এই ছেলে, তোমাকে কে বলেছে এইগুলো তুলে দিতে? তাড়াতাড়ি নাও বলছি, ওইখান থেকে গিয়ে নিজের কাজ করো। আমি তো নিজের কাজ করছি। বলে আয়মান লোকটাকে একটা লাথি দিয়ে নিচে ফেলে দেয়। লোকটা উল্টো নিচে হয়ে পড়ে। তখন ড্রাইভার আর ড্রাইভারের সাথে থাকা লোক দুজনে দুটো ছুরি বের করে। এখন আয়মান নিজের পকেট থেকে গান বের করে লোক দুটাকে গুলি করে পায়ে। লোক দুটা চিৎকার করে লাফাতে পা দিয়ে অনবরত রক্ত বের হচ্ছে।
কুত্তার বাচ্চা, তুই এটা কি করলি? এর মধ্যে ইমন রশি নিয়ে এসে তাড়াতাড়ি করে লোক দুটাকে বেঁধে ফেলল। লোক দুটা চিৎকার করতে থাকে পায়ে গুলি লাগা অবস্থায়, কিন্তু আয়মান একটা রড দিয়ে লোক দুটাকে মারতে শুরু করে। লোক দুটা তখন চিৎকার করে বলে, প্লিজ আমাকে ছেড়ে দাও, আমরা কিছু জানি না, আমরা শুধু টাকার জন্য এটা নিয়ে দিছি। টাকার জন্য তোরা সমাজকে ধ্বংস করবি, আজকেই তোদের শেষ দিনে পৃথিবীতে। তখন আয়মান লোক দুটাকে কারেন্টের দুটো তার এনে শর্ট দিতে থাকে। লোক দুটো চিৎকার করতে থাকে, কিন্তু তাদের মুখ থেকে কথা বের করা সম্ভব হয়নি। লোক দুটা মারা গেলে সাথে সাথে, কিন্তু তাদের লিডারের নাম বলো না। এদের কার্যকলাপে অবাক, এই চরম পর্যায়ে পৌঁছে গেছে। আয়মান এরা নিজের জীবন দিয়ে দেয়, কিন্তু বসের নাম বলো না। আয়মান তখন তার বসকে কল করে বলে, আইমান, কি হয়েছে? স্যার, একটা ট্রাক ভর্তি নেশার দ্রব্য আমরা ধরেছি। লোক দুটাকে মার্ডার করেছি। এখন এইটা আপনাকে এখান থেকে নিয়ে যেতে হবে। ওকে, গুড ওয়ার্ক। তোমার একটু ওয়েট করো, আমি সেখানে পুলিশ ফোর্স পাঠিয়ে দিচ্ছি, ওরা গিয়ে এটা নিয়ে আসবে। ওকে স্যার, একটু তাড়াতাড়ি করেন, যে কেউ এসে যেতে পারে। ওকে, আমি এখনই ওখানে পাঠাচ্ছি। এই শোনো না, প্রতিদিন ভালোবাসার নতুন নতুন গল্প পেতে ও শুনতে চাইলে আমাদের আলোর ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও, কেমন? একটু পর সেখানে পুলিশ এসে যায়, এসে ট্রাকটাকে জব্দ করে নিয়ে যায়। আয়মান তখন কিছুটা শান্ত হয়ে বসে। ওইদিকে টিসি গ্রুপের লিডার পরপর 4 জন লোককে খুন হওয়ার প্রায় 2 কোটি টাকার মালামাল জব্দ হয়েছে, প্রচণ্ড রেগে যায়। সামনে তার বিস্তারিত সকল লোক। কে সে অফিসার যে আমার সকল কাজ নষ্ট করে দিচ্ছে? তাকে আটকাতে হবে। তখন টিসির সবচেয়ে বিশ্বস্ত লোক রনি বলে ওঠে, স্যার, আমার যতদূর মনে হচ্ছে অফিসারটা আমাদের সকল বিষয়ে খবর রাখছে আর সুযোগ পেলেই আঘাত করছে। আমাদের যে করে হোক ওকে আটকাতে হবে, না হলে আমাদের কোটি কোটি টাকা লস হয়ে যাবে। স্যার, আপনি চিন্তা করবেন না, আমি দেখছি স্যার কি করা যায়। রবি, আমার তোমার উপরে সব ভরসা। তুমি আমার একমাত্র বিশেষটা। তুমি যে করে হোক ওই অফিসারটাকে খুঁজে বের করে এনে ওকে যে করে হোক শেষ করতে হবে, নইলে আমাদের সব কিছু একে একে ধ্বংস করে দিবে। ওকে স্যার, আমি যত তাড়াতাড়ি সম্ভব দেখছি বিষয়টা। এরপর রনি বেরিয়ে যায় আর টিসি সেখানে দাঁড়িয়ে ভাবতে থাকে, কে সে অফিসার, কে তার এত টাকা ধ্বংস করেছে। কিন্তু সে কোনো খবরই পাচ্ছে না অফিসারের সম্পর্কে। তখন সে আরও কয়েকটা ইনফরমেশন লাগিয়ে দেয় ওই এলাকায়, যাতে আয়মানের সব খবর পাওয়া যায়। ওইদিকে দিশা আর তার বন্ধু মিলে প্ল্যান করছে তারা কোথাও পিকনিকে যাবে। দিশা ছোটোবেলায় থেকেই অ্যাডভেঞ্চারে অনেক পছন্দ করে, তার রহস্য, রোমান্স এসব কিছুই ভালো লাগে। তাই সে মিলিকে নিয়ে প্ল্যান করেছে হাওয়াই রোডের পাশে জঙ্গলে তারা রাতে তাঁবু টাঙিয়ে থাকবে। তখন মিলি ভয়ে ভয়ে বলে, দিশা, তুই এসব কি বলছিস? জঙ্গলের ভেতরে রাতের বেলায় কত খারাপ লোক থাকে, কত ভয়ঙ্কর জীবজন্তু থাকে, এদের মধ্যে তুই কিভাবে থাকবি? আরে, এটাই তো রহস্য, এটাই তো রোমাঞ্চ। যদি রহস্য, রোমাঞ্চ আর কিছুটা ভয় না পেলে তাহলে লাইফে কি আছে বন্ধু? তাই বলে এত রাতে জঙ্গলে? না না, আমি জঙ্গলে যাব না, তুই অন্য কোথাও প্ল্যান কর। আমি যখন বলে ফেলেছি জঙ্গলে যাব, তাহলে জঙ্গলেই যাব, এর বাইরে কোথাও নাই। তোর ইচ্ছা হলে আমার সাথে যাবি, না হলে নাই। আরে দোস্ত, এরকম করিস কেন? ভয় লাগে তো জঙ্গলে। ভয় পেলে কি আর বড় হতে পারবি? পারবি না দোস্ত, পারবি না। আইছে আমার বড় দাদি। কাল সন্ধ্যাবেলায় চলে যাব দুজন। তোর আব্বু কি রাজি হবে? আরে, আব্বু রাজি হবে, কোনো সমস্যা নেই। আমি যেটা বলি আব্বু সবসময় আমার সব কথা শোনে। ওকে, তাহলে চল, আমার কিন্তু এখনো ভয় করছে। দিশা আবার রেগে গিয়ে বলে, ভয় পেলে চলবে না দোস্ত, আর বেশি ভয় পেলে তুই বাদ, আমি একাই যাব। আরে আমি কি যাব না বলেছি, শুধু বলছি ভয় করে। যদি জঙ্গল থেকে বাঘ বের হয়ে খেয়ে ফেলে? হুদাই ভয় পাচ্ছিস, ওই জঙ্গলে বাঘ নেই। বাঘ নাই তো কি হয়েছে, অন্য জীবজন্তু আছে তো। দূর, তোকে আমি নিবই না। আচ্ছা যা, তোর জন্য না হয় বাঘের পেটে গেলাম। ওইদিকে সন্ধ্যার সময় গ্যারেজ বন্ধ করে একটা কাজে যাওয়ার প্ল্যান করছিল আয়মানের, কিন্তু গ্যারেজ বন্ধ করে
যখনই বের হতে যাবে তখনই একটা কালো চাদর পরা লোক আসে তার কাছে, এসে তাকে টান দিয়ে গ্যারেজের ভিতরে নিয়ে গ্যারেজটা বন্ধ করে দেয়। আয়মান তখন কিছুটা ভয় পেয়ে বলে, এই, কে আপনি? আর আমাকে এভাবে টানছেন কেন? স্যার কোনো কথা বলবেন না। কে তুমি? এবার লোকটা চাদরটা সরিয়ে আয়মানকে দেখলো। এটা আর কেউ নয়, এই সকালে যে লিডারের সাথে দেখা করতে গিয়েছিল এই লোকটা। আয়মান অবাক হয়ে প্রশ্ন করলো, আরে তুমি এখানে কি করো? স্যার সকালে আপনি আমার কাছে গিয়েছিলেন ইনফরমেশনের জন্য, কিন্তু ওখানে আমি আপনাকে কিছুই বলতে পারতাম না, কারণ আমার গ্রুপের মধ্যে অনেকে আছে যারা ওদের সাথেও কাজ করে, তাই আমি আপনাকে ওখান থেকে তাড়িয়ে দিয়েছি, না হলে ওরা আমাকে মেরে ফেলতো। এখন আপনাকে আমি কিছু ইনফরমেশন দিচ্ছি। ওকে, কি ইনফরমেশন বলো। স্যার আপনি যে টিসি গ্রুপের সাথে দেখা করতে যাচ্ছেন, ওরা খুবই ভয়ঙ্কর গ্রুপ। ওদের আন্ডার প্রায় 3 শতাধিক লোক কাজ করে, শুধু দেশের ভিতরে আর দেশের বাইরে তো অগন্তি। ওদের এই এলাকার সব কিছু কন্ট্রোলে আছে রবি। আপনি যদি রবিকে ধরতে পারেন তাহলে টিসি গ্রুপের প্রধানকে ধরা আপনার জন্য একেবারে সহজ হয়ে যাবে। তবে ওই রবিকে ধরা অসম্ভব। ওর সাথে সবসময় 10 থেকে 12 জন লোক থাকে, সবাই মারামারি এবং সন্ত্রাসীতে এই এলাকায় সবার থেকে এগিয়ে। কোথায় পাবো ওই রবিকে? স্যার রবিকে পেতে হলে আপনাকে ওত পেতে থাকতে হবে। রবি কখন আসে কোথায় আসে কেউ বলতে পারে না, তবে ও মাঝে মাঝেই বড় বড় কন্ট্রাক্টের সময় এখানে আসে। তোমার কাছে কি রবির কোনো পিক আছে যার মাধ্যমে আমি রবিকে চিনতে পারবো? হ্যাঁ আছে স্যার। গ্যাং লিডারটা তার ফোন থেকে একটা পিক এনে আয়মানকে দেখায়। আয়মান পিকটা দেখে কিছুটা ভয় পেয়ে যায়। লোকটার কাঁধে অবধি চুল, আর দেখতে অনেকটা ভয়ঙ্কর লাগছে, যে কেউ দেখলে ভয় পেয়ে যাবে। স্যার এ হচ্ছে রবি, টিসি গ্রুপের প্রধানের একদম বিশ্বস্ত লোক। ওকে ধরতে পারলে আপনি সব ইনফরমেশন পেয়ে যাবেন। ওকে, আমাকে তুমি এই রবিকে ধরতে সাহায্য করবে। স্যার আমি সাহায্য করব আপনাকে, তবে আপনাকে আমার নামটা গোপন রাখতে হবে, নইলে আমাকে ওরা মেরে ফেলবে। তোমার কথা কেউ জানবে না, তুমি শুধু ওদের সব ইনফরমেশন সময় মতো আমাকে জানাবে। ওকে স্যার, আমি এই অপরাধ জগতে থাকতে থাকতে বিরক্ত হয়ে গেছি। আমি চাই এখান থেকে বেরিয়ে যেতে, সুন্দরভাবে বাঁচতে, কিন্তু এটা সম্ভব না। ওকে, তোমাকে আমি কাজ দেব। তুমি আমার সাথে কাজ করবে, সমাজ থেকে অপরাধীদেরকে মুছে ফেলতে আমাকে সাহায্য করো। ওকে স্যার, এখন আমি যাই। প্লিজ আমার কথা কাউকে বলবেন না। তুমি কোনো চিন্তা করো না, সাবধানে যাও, তোমার কথা কেউ জানবে না। এরপর ওই গ্যাংয়ের লিডারটা চলে গেল। আয়মান সেখানে দাঁড়িয়ে ভাবতে লাগলো কিভাবে ধরা যায় ওই রবিকে, কিভাবে রবিকে ধরে ওই টিসি গ্রুপের প্রধান ইনফরমেশন নেওয়া যায়। এই জন্য সে ইমনকে কল করলো। ইমন সবে মাত্র বাসায় পৌঁছেছে। আয়মানের কল দেখে রিসিভ করে বলল, জি স্যার বলুন। ইমন, তুমি কাল সকাল সকাল একবার আমার বাসায় যাবে, একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো। ওকে স্যার, আপনি কোনো চিন্তা করবেন না, আমি সবসময় মতো পৌঁছে যাব। এরপর আয়মান নিজের বাসায় চলে যায়। বাসায় গিয়ে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে যায়। পরের দিন সকাল হতে ইমন এসে আয়মানের বাসায় পৌঁছায়। আয়মান তখন বের হওয়ার জন্য রেডি হচ্ছিল। ইমনকে দেখে নিজের রুমে নিয়ে এসে বলে, ইমন, তোমাকে এখন থেকে অনেক বড় কাজ করতে হবে, অনেক বড় বড় দায়িত্ব পালন করতে হবে, অনেক বড় সন্ত্রাসীদের মোকাবেলা করতে হবে। স্যার আমি সবসময় নিজের জীবন দিতে প্রস্তুত আছি। স্যার আপনি শুধু বলেন আমাকে কি করতে হবে। তুমি কি প্রস্তুত এসব মোকাবেলা করতে? আপাতত তোমাকে কিছুই করতে হবে না, তুমি শুধু এই রবি নামক ছেলেটাকে খুঁজতে থাকো। তোমার যত ইনফর্মার আছে সবাইকে এই ছবিটা পাঠিয়ে দাও, যে করেই হোক ওকে আমাদের খোঁজ করতে হবে। আয়মান নিজের ফোন থেকে রবির ছবিটা ইমনের ফোনে দিল। ইমন সঙ্গে সঙ্গে তার যত ইনফরমেশন আছে সবাইকে ছবিটা পাঠিয়ে দিল। সবাই রবিকে খুঁজতে লাগলো। ওইদিকে দিশা ব্রেকফাস্ট করতে বসে তার বাবার সাথে। তখন দিশা তার বাবাকে বলল, বাবা, আমি আজ আবার বান্ধবী মিলিকে নিয়ে এক জায়গায় পিকনিকে যাচ্ছি, কাল সকালে চলে আসবো। ওকে মামুনি, তোমার যেখানে ইচ্ছে যাও বাবা, তোমাকে বাধা দেব না, তবে সাবধানে চলাচল করবে। আই লাভ ইউ বাবা, এই জন্যই তোমাকে আমি এতটা ভালোবাসি। আমিও তো আমার মামুনিকে এতটাই ভালোবাসি। এরপর দিশার বাবা বেরিয়ে যান অফিসের উদ্দেশ্যে। তখন দিশার মা এসে দিশার কাঁধ ধরে বলল, সারাদিন টই টই করে ঘুরে বেড়ানো ছেলেদের কাজ। তুই কি ছেলে যে ছেলেদের মতো ভাবভঙ্গি করিস? আরে মা ছাড়ো তো, লাগছে। আর আমি আমার ফ্রেন্ডকে নিয়ে পিকনিকে যাব, কোন ছেলেকে নিয়ে না।
তা কোথায় পিকনিকে যাওয়া হচ্ছে শুনি? তখন দিশা অনেকটা উৎসাহিত হয়, তার মাকে বলে, মা, হাইওয়ের পাশে যে জঙ্গলটা আছে না, ওই জায়গাটাই আমি আর মিলি আজকে রাতে টেন্ট দিয়ে থাকবো। মেয়ের কথা শুনে দিশার মা কঠিন দৃষ্টিতে চেয়ে বলল, দিশা, তুই এটা কি বললি? জঙ্গলে থাকবি? কত খারাপ লোক থাকে ওই জঙ্গলে, তুই জানিস? ওই জায়গায় তুই যাবি? যদি কোনো বিপদ হয় খবরদার ওই জায়গায় যাবি না। আরে মা, বিপদ হবে না। আর ভয়ঙ্কর জঙ্গলে থাকাটাই হলো অ্যাডভেঞ্চার। লাইফে অ্যাডভেঞ্চার না হলে কি লাইফের মজা আছে? কিসের অ্যাডভেঞ্চার? কোনো অ্যাডভেঞ্চারের দরকার নেই, ঘরে বসে থাকো। আমি তোর বাবাকে বলছি পিকনিকে যাওয়ার নাম করে জঙ্গলে যাওয়া হচ্ছে। প্লিজ প্লিজ মা, এরকম করো না। তুমি কোনো চিন্তা করো না, আমি আর মিলি সাবধানে থাকবো। তুই কেন বুঝিস না মা? তুই আমার একমাত্র মেয়ে, তোকে নিয়ে আমার অনেক টেনশন হয়। তুই এভাবে সবসময় ছেলেদের মতো ঘুরে ফিরে বেড়াস, আর তুই জঙ্গলে যাচ্ছিস। যদি কোনো বিপদ হয়, জঙ্গলে কত খারাপ লোক থাকে। তুই জানিস ওদের পাল্লে পড়লে তোকে আর আমরা ফিরে পাবো না। মা, তুমি হুদাই কেন চিন্তা করছো বলো তো? কোনো চিন্তা করো না। আরে আমার কিচ্ছু হবে না, আর কিছু হলে তো তোমরা আছো, আমাকে বাঁচিয়ে নেবে। তোদের বাপ মেয়ে যা ইচ্ছা তাই কর, শুধু আমাকে বলতে আসিস না কিছু হলে। দিশার মা রাগ করে উপরে চলে গেল, আর দিশা সেখানেই বসে খেতে শুরু করলো। এরপর ফোনটা হাতে নিয়ে মিলিকে কল করলো। মিলি তখনও শুয়েছিল। দিশার কল দেখে ঘুম ঘুম চোখে ফোনটা ধরলো। কি হয়েছে দোস্ত? এই কুত্তি, তুই কোথায়? হ্যাঁ আরে দোস্ত, আমি তো এখনো বাসায় ঘুমাচ্ছি। কুত্তি হারামি, তুই আমাকে তাড়াতাড়ি উঠতে বলে তুই এখনো পড়ে পড়ে ঘুমাচ্ছিস? এখনই ওঠ, না হলে কিন্তু ফোনের ভেতর দিয়ে গিয়ে এক লাথি দেব। কতবার বলছি তাড়াতাড়ি উঠতে, আজকে একটা অ্যাডভেঞ্চারে যাচ্ছি। শপিং মলে যেতে হবে তো নাকি? কত কিছু কিনতে হবে। আরে দোস্ত, আরো 20 মিনিট ঘুমাই, এরপর উঠবো। আমি কিন্তু এখন তোর বাসায় চলে আসবো বলে দিলাম। এসে তোকে খুন করব। 10 মিনিটের মধ্যে আমার বাসায় চলে আয়। তুই কি আমাকে শান্তিতে কি একটু ঘুমোতেও দিবি না? ঘুমাতে দিব তখন, যখন তুই জামাইয়ের বাড়ি যাবি তখন। আর এখন তাড়াতাড়ি চলে আয়। ওকে দোস্ত, উঠছি। উঠছি না, তাড়াতাড়ি ওঠ। আর আমি ভিডিও কল দিচ্ছি, তুই তাড়াতাড়ি ফ্রেশ হয়ে আয়। আমি ব্রেকফাস্ট করছি, আমার সাথে তোকে ব্রেকফাস্ট করতে হবে। দোস্ত, এত তাড়াতাড়ি তো পারবো না। পারবি না মানে? তাড়াতাড়ি আসতে বলছি না? ওকে দোস্ত, জাস্ট 15 মিনিট, আমি আসছি। ওকে, তাড়াতাড়ি আয়। একটু পর মিলি চলে আসে দিশার বাড়িতে। দিশা আর মিলি মিলে শপিং করতে বাইরে চলে যায়। গিয়ে অনেক কিছু কেনে। রাতে রান্না করার জন্য একটা মুরগি কিনতে যাবে। দিশা তখন মিলিকে বলে, দোস্ত, তুই জ্যান্ত মুরগি দিয়ে কি করবি? তোর মাথা আর আমার মুন্ডে করব। এটা দিয়ে বারবিকিউ করে তারপর জঙ্গলের মধ্যে রাখবো, সেই মজা হবে। ও দোস্ত, তোর তো মাথায় অনেক বুদ্ধি, সেই মজা হবে। আরও 2-1 জন হলে অনেক মজা হতো। তোর জামাইকে ডেকে নে, একসাথে বসে খাবো। জামাই কই পাবো দোস্ত? তুই পারলে একটা জামাই খুঁজে দে। না রে দোস্ত, আমার নিজেরই জামাই নাই, আর তোরে কি জামাই এনে দেবো? তাহলে আর কি করার, 2 জন মিলেই যাই আর বারবিকিউ খাই। এরপর দুজনে বাসায় বসে রেডি হতে শুরু করে। বিকালে পেরিয়ে পড়বে তারা। ওইদিকে ইমন আর আয়মান গ্যারেজে বসে আছে। তখন ইমনের একটা ইনফরমেশন কল করে। ইমনকে জানায় যে 2 দিন পরে অনেক বড় একটা ডিল হবে। এই সিদ্ধান্তে সেখানে রবি থাকবে। ইমন সঙ্গে সঙ্গে আয়মনকে খবরটা বলে। এটাই সুযোগ ইমন রবিকে ধরার জন্য। এই সুযোগেই আমাদের বাজিমাত করতে হবে। কিন্তু স্যার, আমরা তো মাত্র 2 জন, আর আমরা তো অন্য কারো হেল্প নিতে পারবো না। ছদ্মবেশ ধরে আছি, পুলিশকেও সাথে নিতে পারবো না। ওরা তো অনেক লোক থাকবে। ইমন, আমরা সেখানে নিজেদের মাথা খাটিয়ে ওদেরকে ধরবো, শক্তির জোরে নয়। তাই প্রস্তুত হয়ে নাও, 2 দিন পরে জীবন মৃত্যুর খেলায় নেমে পড়তে হবে। আমি সবসময় মৃত্যুর জন্য প্রস্তুত স্যার। এটাই চাই ইমন। তোমার মধ্যে কনসেন্ট্রেট আছে, তুমি অনেক ভালো কিছু করতে পারবে। একদিন তুমি আমার থেকে অনেক বড় হবে। আমি আপনার থেকে বড় হতে চাই না স্যার, আপনার ছায়া থেকে আপনার পাশে চিরদিন থাকতে চাই। ওকে মাই ব্রাদার। এরপর আয়মান আর ইমন প্রস্তুত হতে থাকে সেই দিনের জন্য, যেদিন তারা রবিকে ধরবে।
ওইদিকে মিলি আর দিশা বেরিয়ে পড়েছে। সন্ধ্যা নামতে আর কিছুক্ষণ বাকি। তারা তাড়াতাড়ি করে জঙ্গলের ভিতরে এসে তাদের তাঁবুটা টেঙ্গে নেয়। ওইদিকে সন্ধ্যার পর বেরিয়ে পড়ে আয়মান নিজের গানটা নিয়ে, সাথে একটা টর্চ লাইট নিয়ে। আজকে সে পুরো জঙ্গলটা লুকিয়ে লুকিয়ে ঘুরে দেখবে গ্রুপগুলোর আস্তানাগুলোকে কোথায় থাকে। সব কিছু দেখে নিলে পরে তার কাজ করতে সুবিধা হবে। দিশা আর মিলি সন্ধ্যার পর পরেই নিজেদের আনার লাইট লাগিয়ে দেয় উপরে, এরপর কাঠ সংগ্রহ করে আগুন ধরিয়ে দেয়। মোরগটা বারবিকিউ করতে শুরু করে। চারিদিক থেকে ঝিঁঝি পোকার ডাক আর অদ্ভুত আওয়াজের কারণে দারুণ একটা অনুভূতি হচ্ছিল দিশার মনে। ওইদিকে মিলি ভয়ে কাঁপতে কাঁপতে মরছে। দোস্ত দেখ, কি যেন ডাকছে, আমার খুব ভয় করছে। আরে পাগল, এটা ঝিঝি পোকার ডাক। এইটুকুতেই ভয় পেয়ে গেলে জীবনে অ্যাডভেঞ্চার করবি কি করে? হ্যাঁ, অ্যাডভেঞ্চারের দরকার নেই দোস্ত, আমি চলে যাই, আমার খুব ভয় করছে। দিশা এবার রাগী গলায় বলল, যা এই জঙ্গলের মধ্যে গিয়ে মর। চুপচাপ টেন্টের ভেতরে গিয়ে বসে থাক, আমি বারবিকিউ করে নিয়ে আসছি। এই সময় জঙ্গলের এই রাস্তা দিয়ে কিছু ছেলে যাচ্ছিল। তারা হঠাৎ করে জঙ্গলের মধ্যে দুটি মেয়েকে দেখে অবাক হয়। কয়েকটা ছেলে মিলে আর দিশার টেন্টকে ফলো করে তাদের দিকে এগিয়ে আসে। ওদের আয়মান ঘুরতে ঘুরতে এই দিকে আসছিল। দিশা তখন বারবিকিউ করতে ব্যস্ত, সেই দিকে খেয়ালে নেই যে তার দিকে কয়েকটা ছেলে এগিয়ে আসছে। তখন ছেলেগুলো একদম দিশার কাছে চলে আসে। এসে দিশাকে একটা ছেলে বলে উঠল, কি মামনি, এত রাতে জঙ্গলে কি করো? দিশা হঠাৎ করে এত ছেলেকে দেখে কিছুটা ভয় পেয়ে যায়। তার অদ্ভুত দৃষ্টি নিয়ে দিশার দিকে তাকিয়ে আসে। তার গা থেকে মাদক দ্রব্য বিচ্ছিরি গন্ধ আসছিল। দিশা কি করবে বুঝতে পারছে না। সে চিৎকার করতে থাকে, হেল্প হেল্প বলে, কিন্তু ছেলেগুলো দিশার চিৎকার শুনে হাসতে শুরু করে। চিৎকার করো, যত ইচ্ছা চিৎকার করো, কোনো লাভ নেই, কারোর সাহস নেই এই সময় এই রাস্তা দিয়ে হাসার। আসো, আমরা সবাই মিলে পার্টি করি। ওইদিকে মিলি এসব দেখে কান্না করতে শুরু করে আর চিৎকার করে শুধু হেল্প হেল্প বলছে। আয়মান তখন দিশাদের অনেকটা কাছে চলে এসেছে। রাতের বেলা, তাই স্পষ্ট দুইটা মেয়ে চিৎকারের আওয়াজ শুনে এসে ভাবতে লাগলো, এত রাতে এখানে মেয়ের চিৎকার করছে কেন? হয়তো তারা বিপদে পড়েছে। একটু এগিয়ে গিয়ে দেখি, ওদেরকে আমাদের সেভ করতেই হবে। আয়মান দিশার দিকে এগোতে লাগলো। ওইদিকে ছেলেগুলো দিশা আর মিলের একদম কাছে চলে এসেছে। তারা দিশার হাত ধরার চেষ্টা করে। আর একটা ছেলে গিয়ে মিলির বাহু চেপে ধরে মিলি আর জোরে জোরে চিৎকার করে। আরে কিছু করার আগে এত চিৎকার করলে, কিছু করলে কি হবে বুঝতে পারছিস তোরা? কথাটা বলে সব ছেলেরা একসাথে হেসে উঠল। ওইদিকে আয়মান এসে এই অবস্থা দেখে নিজের গানটা বের করে ছেলেগুলোর সামনে যায়। গিয়ে দেখে এ তো সেই দিনের ওই মেয়েটা। আয়মান ঝাঁঝালো কণ্ঠে বলল, এই, এখানে কি হচ্ছে? তখন ছেলেটা বলে উঠল, যাই হোক, তাতে তোর কি হয়েছে এখানে হিরোগিরি দেখাতে? এইখান থেকে সরে যা, না হলে একদম শেষ করে দেব। কে কাকে শেষ করে তা একটু পরেই দেখতে পাবি। বলে আয়মান নিজের গান দিয়ে ছেলেটার উপরে গুলি ছুটতে লাগলো। একে একে সবাই পালিয়ে যেতে শুরু করলো। ছেলেগুলো পালিয়ে যেতে আয়মান দিশার কাছে এসে বলল, আরে আপনি এখানে কি করেন এত রাতে? দিশা এতটাই ভয় পেয়েছে যে সে আয়মানের ছাপটে জড়িয়ে ধরছে। আমার প্রথম কোনো মায়াবিনী স্পর্শে শিহরিত হয়ে গেল। তখন মিলি পাশ থেকে কাঁদতে কাঁদতে সুরে বলে উঠল, তোকে আমি না করেছিলাম না এই জঙ্গলে না আসতে, কিন্তু তুই তো আমার কথা শুনলি না। এখন দেখ, একটুর জন্য কত বড় বিপদ থেকে রক্ষা পেয়েছি। আপনারা এখানে কেন এসেছিলেন? দিশা আয়মানের থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে অপরাধী স্বরে বলে উঠল, আমরা পিকনিক করার জন্য এই জঙ্গলে এসেছিলাম, আর এসে এই অবস্থা হলো। পিকনিক করার জন্য পৃথিবীতে আর কোনো জায়গা পান নাই? জঙ্গলে পিকনিক করতে হলো? এখন যদি আমি না আসতাম তাহলে কি হতো বুঝতে পারছেন? তখন দিশা কিছু বলতে পারছিল না, চুপচাপ বসে রইল। সত্যি ছেলেটা আজকে না আসলে হয়তো তারা এতক্ষণ ওই ছেলেগুলোর ভোগের বস্তু হয়ে যেত। দিশা তখন আস্তে আস্তে করে বলে উঠল, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের বাঁচানোর জন্য, কিন্তু এত রাতে আমরা বাড়ি যাব কি করে? আমার তো ভয় করছে। সেটাও তো একটা চিন্তার বিষয়। কেন অ্যাডভেঞ্চার করবে না? এখন দেখো কেমন মজা লাগে। আচ্ছা, আপনি একটা কাজ করেন, আমাদের সাথে এখানে থেকে যান, কালকে সকালে চলে যাবেন, আমরাও বাসায় চলে যাব। আয়মান দিশার কথায় আর এক চমক পর্যায়ে চলে যায়। মেয়েটা কি বলে? সে একজন ছেলে হয়ে কিভাবে দুটো মেয়ের সাথে রাত কাটাবে, তাও আবার একটা তাঁবুর ভিতরে? আয়মান গম্ভীর কণ্ঠেই বলল, আপনি কি পাগল হয়ে গেছেন?
এই রাতের বেলা আমি একটা ছেলে হয়ে কিভাবে আপনারা দুজন মেয়ের মধ্যে একটা তাঁবুর ভেতরে থাকবো? কিন্তু কিন্তু আমরা এখন কি করব? যদি ওই ছেলেগুলো একটু পর আবার আসে, তখন তো আর আপনি থাকবেন না। আয়মান কিছুটা চিন্তায় পড়ে যায়। সত্যি তো ছেলেগুলো যদি আবার এসে তাহলে মেয়েগুলো কি করবে? আয়মান চুপচাপ দাঁড়িয়েছিল। তখন মিলি বলে উঠল, প্লিজ ভাইয়া, রাজি হয়ে যান। আমরা কালকে সকালে এখান থেকে চলে যাব। এই একটা রাত আপনি প্লিজ আমাদের জন্য স্যাক্রিফাইস করেন। স্যাক্রিফাইস বড় কথা নয়, এখানে কথা হচ্ছে আমি কিভাবে তোমরা দুজন মেয়ের মধ্যে থাকবো, তবে এক তাঁবুর ভেতরে। তখন দিশা পাশ থেকেই বলে উঠল, আমরা কতক্ষণ ঘুমিয়ে তারপর পাহারা দেব, এরপর আপনি কতক্ষণ ঘুমাবেন। এভাবে কিছুক্ষণ বদলা বদলি করলেই রাতটা চলে যাবে। এরপর আপনি আপনার বাসায় আর আমি আমার বাসায় চলে যাব। আয়মান আর কিছু বলতেই পারছে না, রাজি হয়ে গেল দিশাদের সাথে থাকার জন্য। দিশা তখনই বলে উঠল, অনেক ক্ষুধা লাগছে, ছেলেগুলোর জন্য বারবিকিউটা ঠিকমতো করে খেতেও পারলাম না। তখন আয়মান আবার আগুন জ্বালালো। আগুন জ্বালিয়ে তিনজন মিলে বারবিকিউটা করলো। গল্প করতে করতে সবাই ডিনারটা করে ফেলো। ডিনার শেষে মিলি বলে উঠল, আপনি এত রাতে এই জঙ্গল দিয়ে কোথায় যাচ্ছিলেন ভাইয়া? আমি এই জঙ্গলে ঘুরছিলাম, আমার এই রাস্তার পাশেই একটা গ্যারেজ আছে। দিশা পাশ থেকে বলে উঠল, দিশা আপনি কেন গ্যারেজ ছেড়ে এত রাতে জঙ্গলের ভিতর দিয়ে ঘুরে বেড়ান? আপনার ভয় করে না? না, আমার ভয় করে না, আমি একা মানুষ, আমাকে মেরে ফেললেই বাকি। তখন অদ্ভুত চোখে আয়মানের দিকে তাকায়। সত্যি ছেলেটার জীবন কত স্বাধীন, কত মুক্ত। সে ঘুরে বেড়াতে পারে জঙ্গলে, পাহাড়ে, কত জায়গায় তার মতো অ্যাডভেঞ্চারি প্রিয়। দিশা মনে মনে ঠিক করে নেয়, বিয়ে করলে এই ছেলেটাকেই সে করবে, ওর সাথে ঘুরবে ফিরবে, নানা রকম রহস্য, রোমান্স, অ্যাডভেঞ্চারি দেখাতে পারবে। নানা রকম রোমান্স, অ্যাডভেঞ্চারি রহস্য দেখতে পারবে সে। মিলি দিশাকে ভাবতে দেখেই বলে, কিরে দোস্ত, তুই এত কি ভাবছিস? কিছু না দোস্ত, তুই গান গাইতে পারিস, পারলে একটা গান ধর। আরে ধুর, আমার যা কাকের গলা, তাতে গান গাইলে জঙ্গলে সব পশু পাখি জেগে যাবে। আয়মান মিলির কথা কিছুটা মুচকি হাসে। দিশা আয়মানের মুচকি হাসি দেখে মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে থাকে আয়মানের দিকে। আচ্ছা ভাইয়া, আপনি একটা গান গান না? আরে আমি তো গান পারি না। কি বলেন, গান পারেন না? প্লিজ একটা বলেন। আয়মান আর কোনো উপায় না পেয়ে গানের 2 লাইন ধরে। তিনজন মিলে গান শেষ করে যখন বসলো তখন দিশা বলে উঠল, আপনার মতো কিন্তু আপনার গানের গলাটাও অস্থির। ধন্যবাদ। আচ্ছা, আপনাকে দেখলে তো গ্যারেজ মেকানিক মনে হয় না। আপনি কি সত্যিকারের মেকানিক বলেন তো? আয়মান তখন কিছুটা বিরক্তি নিয়ে বলল, গ্যারেজ মেকানিক কি কোনো ছোট কাজ নাকি? আমি সব কাজকেই বড় করে দেখি। আমি মাস্টার্স কমপ্লিট করে এই ছোট্ট দোকানটা দিয়েছি, নিজে স্বাবলম্বী হওয়ার চেষ্টা করছি। এটাকে এত ছোটখাটো করে দেখার কি আছে? আয়মানের কথায় দিশা কিছুটা লজ্জা পেয়ে যায়। মনে হয় কিছুটা হার্ট করে দিল ছেলেটাকে। আচ্ছা সরি ভাইয়া, আমি আপনাকে হার্ট করে কিছু বলতে চাইনি। ইটস ওকে, সমস্যা নেই। এরপর দেখতে দেখতে এভাবে পুরো রাতটা কেটে গেল। সকালে হতে আয়মান বলে উঠল, তাড়াতাড়ি আপনাদের সবকিছু গুছিয়ে নিন, আমাকে যেতে হবে, গিয়ে দোকান খুলতে হবে। তাই আপনারা তাড়াতাড়ি সবকিছু গুছিয়ে নিন, আপনাদেরকে কিছুটা এগিয়ে দিয়ে আসি। দিশা আর মিলি মিলে সবকিছু গুছিয়ে আয়মানের সাথে বেরিয়ে পড়ে। আয়মান জঙ্গল থেকে বের করে হাওয়াই রোডে উঠে একটি গাড়িতে তুলে দেয় তাদের দুজনকে। দিশা তখন বলে উঠল, আচ্ছা ভাইয়া, আপনার নাম্বারটা কি দেওয়া যাবে? তখন আয়মান কিছু না ভেবেই নিজের নাম্বারটা দিশাকে দিয়ে দেয়। দিশা নাম্বার নিয়ে ড্রাইভারকে গাড়ি ছাড়তে বলে। তখনই মিলি বলে ওঠে, কিরে দোস্ত, তুই ওই ছেলেটার কাছ থেকে নাম্বার নিলি কেন? আছে দোস্ত আছে। কেন, কি হয়েছে? এত প্রশ্ন করিস কেন? তোর দুলাভাই বানানোর জন্য নিছি, হয়েছে? ছেলেটাকে তো আমার পছন্দ হয়েছিল, তুই আমার কাছ থেকে কেড়ে নিলি। কি বললি? ও এখন থেকে আমার বয়ফ্রেন্ড। ওর ব্যাপারে কোনো কথা বললে খুন করে ফেলবো একেবারে। দোস্ত, তুই প্রেমের আগে আমাকে চ্যাকা দিয়ে দিলি। যা, ওর থেকে ভালো একটা তোকে খুঁজে এনে দেবো, ঠিক আছে? তুই আমার জন্য কি খুঁজবি আমার জানা আছে, আমি নিজেরটা নিজেই খুঁজে নেব। দুজন হাসতে হাসতে বাসায় চলে গেল। ওইদিকে রবি চারিদিকে খোঁজ নিয়েও সেই অফিসারের কোনো খবর পাচ্ছিল না। সে কি করবে কিছুই বুঝতে পারছে না। 2 দিন পর বড় একটা ডিল আসে।
এটা তাকে হ্যান্ডেল করতে হবে। যদি ওই অফিসার করে প্রবলেম করে, এই নিয়ে চিন্তায় রাতে ঘুমাতে পারছে না রবি। তাই একটা প্ল্যান সাজায় ওই অফিসারকে ধরার জন্য। দুজন হাসতে হাসতে বাসায় চলে যায়। ওইদিকে রবি চারিদিকে খোঁজ খবর নেয়। সে অফিসারের কোনো খবর পাচ্ছিল না। সে কি করবে কিছুই বুঝতে পারছিল না। ওইদিকে 2 দিন পর একটা বড় ডিল আসছে। এটা তাকে হ্যান্ডেল করতে হবে। যদিও এটা অফিসার কোনো প্রবলেম করে, এই নিয়ে চিন্তিত। রাতে ঘুমাতে পারছিল না রবি। তাই একটা প্ল্যান সাজায় ওই অফিসারকে ধরার জন্য। ওইদিকে বাসায় গিয়ে আইমানের কথা ভাবতে থাকে দিশা। ছেলেটার প্রতি অজানা একটা টান অনুভব করছে সে। হয়তো সেই ছেলেটার প্রতি গভীর প্রেমে আসক্ত হয়ে গেছে। যেই প্রেম থেকে তাকে চাইলেও তোলা সম্ভব না, যে প্রেম তাকে সর্বস্ব গ্রাস করে দিচ্ছে। রবি গিয়ে তার প্ল্যান সাজায়। একটা ট্রাক ভর্তি করে কয়েকটা খালি বোতল নিয়ে সে সীমান্ত থেকে আসতেছিল। তখন একটা খবর ছড়িয়ে দিয়েছে যে এইগুলো মদের বোতল সাইফার হচ্ছে আজকে। খবরটা পেয়ে আরমান রেডি হয়ে যায়। ওইদিকে রবি তার ট্রাকের পেছনে পেছনে কয়েকটা গাড়ি নিয়ে আসে। যদি রাস্তায় ট্রাক কেউ আটকায় তাহলে গাড়িগুলো থেকে মানুষ বের হয়ে ওই অফিসারটাকে ধরবে। কিন্তু আরমান উল্টো প্ল্যান করে। সে রাস্তার মধ্যে কয়েকটা পিন ছড়িয়ে রাখে যাতে গাড়ির টায়ার ফেটে যায় এবং তার কাছে ঠিক করতে আসে। ওইদিকে রবি ট্রাক নিয়ে অনেক পথ পাড়ি দিল, কিন্তু কেউ কোনো প্রবলেম করলো না। হাইওয়ে রোডে উঠছে, এখনো কেউ একটা করলো না। তাই রবি গাড়িগুলোকে ফিরে যেতে বলে। গাড়িগুলো ফিরে যায়। ওইদিকে রবি গাড়িটার টায়ারটা পাংচার হয়ে যায়। আইমানের দোকানের সামনে আসে। একটা কাকতালীয় ভাবে রবি আইমানের কাছে গাড়িটা ঠিক করতে আসে। কিন্তু আইমান যেই মাত্র রবিকে দেখেছে, সে ইমনকে ইশারায় দিল। ইমন আর কিছু অফিসারকে আগ থেকে রেডি রেখেছিল। আইমান তারা রবি আসা মাত্রই কথার ফাঁকে ফাঁকে রবির মাথার পিছনে আঘাত করে রবি অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যায়। তখন সবাই গ্যারেজের পিছনে একটা আন্ডারগ্রাউন্ডের রাস্তা আছে, সেখানে নিয়ে যায়। রবিকে একটা রুমের মধ্যে বেঁধে রাখে। রবিকে চেয়ারের সাথে বেঁধে রাখা হয়। সামনে বসে আছে আইমান। এখন রবির জ্ঞান ফেরার অপেক্ষায় আইমান আর রবি। কিন্তু রবি তো জ্ঞান ফিরছে না। তাই আইমান ইমনকে বলল, ইমন, তুমি যাও তো এক বালতি পানি নিয়ে আসো। ওকে স্যার, এখনই যাচ্ছি। ইমন গিয়ে এক বালতি পানি নিয়ে আসলো। এনে রবির মুখে ছুঁড়ে মারলো। রবি কেঁপে উঠলো। হঠাৎ করে মুখে পানি পড়ে রবি জ্ঞান ফিরতে সে চারিদিকে তাকিয়ে দেখলো, তার মানে সে ধরা পড়ে গেছে। তাকে বেঁধে রাখা হয়েছে। রবি কি করবে বুঝতে পারছিল না। তাই তখন রবি চিৎকার করে বলে উঠল। আমাকে এখানে কেন বেঁধে রাখা হয়েছে? আমি কি করেছি? রবির কথায় তখন আইমান আর ইমন হেসে উঠল। কি করছিস তুই? এখনো জানিস না টিসি গ্রুপের প্রধান কে বল আমাদেরকে? রবি তখন তাচ্ছিল্যের হাসি দিয়ে বলে উঠল, তোরা ধরবি টিসি গ্রুপের প্রধানকে? তোদের মতো কত অফিসার আসলো আর গেল, কেউ ওই মানুষটাকে কোনো দেখতে পারেনি আর না ধরতে পেরেছে। তখন আইমান রবির কান বরাবর একটা ঘুষি মারে। আমি অন্য অফিসারদের মতো না, আমি আইমান খান, সিক্রেট ডিটেকটিভ গ্রুপের প্রধান। তোর মতো কত রবিকে আমি পকেটে ঢুকিয়ে রেখেছি। তুই যদি এখন তোর ভালো চাস তবে তাড়াতাড়ি বলে দে এই গ্রুপের প্রধানকে। আমার জীবন চলে গেলেও আমি বলবো না ওই গ্রুপের প্রধানের নাম। আর তুই কি ভেবেছিস আমাকে আটকে রেখে তুই আর পার পেয়ে যাবি? দেখ, হয়তো এতক্ষণে তোর মৃত্যুর ব্যবস্থা হয়ে গেছে। আরে পাগল, জীবন মরণ তো সব উপরওয়ালার হাতে। তুই আর আমি কিভাবে মৃত্যু নিয়ে খেলা করব? এর চেয়ে ভালো বলে দে ওই গ্রুপের প্রধানকে, নইলে তোর জন্য ঘোর বিপদ অপেক্ষা করছে। তুই এটা আশা করে বসে থাক যে তুই ওই প্রধানকে ধরবি, কিন্তু মনে রাখ তুই কখনোই ওকে ধরতে পারবি না। আইমান তখন ইমনকে ইশারা করে চলে যায়। বাইরে বেরিয়ে আসে আইমান। তখন ইমন দুটা কারেন্টের তার নিয়ে আসে, রবিকে শক দিতে থাকে। রবির চিৎকার পুরো রুমটা কম্পিত হচ্ছিল, কিন্তু কিছুই করার নেই। তাকে সহ্য করতে হবে, যে করেই হোক তাকে সহ্য করতেই হবে। ইমন শুধু বারবার বলছিল, তুই যদি বাঁচতে চাস তাহলে বলে দে ওই গ্রুপের প্রধানকে, নইলে এভাবে প্রতিটা মুহূর্ত তোকে করতে হবে। তোরা আমাকে মেরে ফেল, আমি কোনো মতেই ওই গ্রুপের প্রধানের কথা বলবো না। এত যখন মরার শখ তাহলে মর। বলে ইমন পুরো শক্তি দিয়ে রবির গলা চেপে ধরে। কিন্তু আইমান ফিরে এসে এই অবস্থা দেখে তাড়াতাড়ি ইমনকে ছাড়িয়ে নিয়ে যায়।
আরে ইমন, কি করছো? এভাবে মেরে ফেললে তুমি কখনোই টিসি গ্রুপের প্রধানের নাম পাবে না, কোনো ইনফরমেশন পাবে না ওর কাছ থেকে। সিস্টেমে কথা নিতে হবে। স্যার, লোকটা যা জেদ, আমার মনে হয় না ওর বসের কথা বলবে। তুমি যে বোকায় রয়ে গেলে ইমন। ও কেন বসের কথা বলবে? ওর মুখ থেকে আমরা ওর বসের নাম বলিয়েই ছাড়বো। কিন্তু সেটা কি সম্ভব স্যার? বাইরে আসো, সব বলছি। এরপর আইমান আর ইমন বাইরে আসে। বাইরে এসে ইমন বলে, স্যার, আমরা কিভাবে ওই গ্রুপের প্রধানকে খুঁজে বের করবো? এই রবি তো কিছুতেই তার বসের নাম বলবে না। এখন ওকে দিয়ে বলানোর একটা উপায় আছে। তুমি এক কাজ করো, রবির ফ্যামিলির খোঁজ করো, ওর ফ্যামিলিকে আটক করে নিয়ে আসো, তখনই দেখবে এমনিতেই কথা বলবে। ওকে স্যার, আমি এখনই খবর নিচ্ছি। এরপর ইমন বেরিয়ে যায় আর আইমান তার পুরো বিষয়টা বসকে জানায়। বস তাদেরকে অভিনন্দন জানায় এবং কাজ ঠিক মতো করে যাতে বলে। ওইদিকে রুমে বসে বসে বোর হচ্ছিল দিশা। তাই একবার ভাবলো আইমানকে কল করবে। আইমানের নাম্বারটা নিয়ে কল করলো। আইমান অপরিচিত নাম্বার দেখে ফোন ধরে বলল, আসসালামু আলাইকুম, কে বলছেন? ওয়ালাইকুম আসসালাম, আমি দিশা বলছিলাম। ও, মিস দিশা, আপনি? তা কেমন আছেন? জি ভালো, আপনি? এখনো কি অ্যাডভেঞ্চারের শখ আছে, না চলে গেছে? অ্যাডভেঞ্চারের শখ আমার কোনো দিনই যাবে না। তা কি করেন আপনি? না, এই তো দোকানে বসে আছি। ও আচ্ছা, দাঁড়ান, আমি আপনার দোকানে আসছি। বলে ফোনটা রেখে দিল দিশা। আর আইমান চিন্তা করতে লাগলো দিশা কেন যে এই সময় তার দোকানে আসবে, কিন্তু কিছুই ভেবে পেল না। তাই সে ঠিকঠাক হয়ে বসে পড়ল। প্রায় 30 মিনিট পর দিশা আসলো। দিশা এসে আইমানের সামনে বসে বলল, তা আপনার দোকান এখানে কেমনে চলে? হ্যাঁ, খুব ভালোই চলে। যা ইনকাম হয় তা দিয়ে আপনি খেয়ে পরে বাঁচতে পারেন? অবশ্যই, আমি আমার সব প্রয়োজন মিটিয়েও ভালো মতো চলাফেরা করতে পারি। হ্যাঁ, তা আপনাকে দেখলেই বোঝা যায়। এখন বলেন, যদি আপনার ফ্যামিলিতে একজনের জায়গায় 2 জন হয়ে যায় তাহলে কি আপনি খাওয়াতে পারবেন? আমি আপনার কথার কিছুই বুঝতে পারলাম না। এত বোঝা লাগবে না, শুধু বলেন, যদি আপনি তো এখন একা আছেন, এখন একা যেভাবে খেয়ে পরে বেঁচে আছেন, ঠিক তেমনভাবে যদি আপনার পরিবারে 2 জন হয়ে যায় তাহলে কি আপনি সংসার চালাতে কোনো অসুবিধা হবে? আশা করা যায় না, তবে আপনি কেন এসব জিজ্ঞেস করছেন? কারণ আমি আপনার সংসারে আসব। কেন? আপনি আমার বাসায় গিয়ে কি করবেন? এত কিছু বোঝেন আর এটা বোঝেন না? কি বুঝবো? আমি তো আপনাকে নিয়ে অনেক কিছু ফিল করে ফেলেছি। আই লাভ ইউ। আমি আপনার বউ হতে চাই, আপনার সাথে দেশ বিদেশে ঘুরে বেড়াতে চাই, অ্যাডভেঞ্চারের সাথে বানাতে চাই। আরে আপনি কি পাগল হয়ে গেছেন? 2 দিন হলো না দেখা হওয়ার, এর মধ্যেই আপনি আমার আবার প্রেমে পড়ে গেলেন। এই জন্যই আপনাদের এত প্রবলেম। ছেলেদের সাথে দেখা হলেই প্রেমে পড়ে যান, পরে ছ্যাঁকা খেয়ে বাঁকা হয়ে কান্না করেন। কি বললা তুমি? আমি কি শুধু শুধু প্রেমে পড়ি নাকি? এই প্রথম তোমাকে দেখেই আমার এরকম একটা ফিল হলো। এখন তুমি যদি আমাকে বিয়ে না করো, আমি আমার বাবাকে দিয়ে তোমাকে তুলে নিয়ে গিয়ে বিয়ে করব। আরে আজব মেয়ে তো আপনি। আমি আপনাকে বিয়ে করব না। আপনি আমাকে কি জোর করে বিয়ে করবেন? দরকার হলে জোর করেই বিয়ে করব আমি। আমি তো তোমাকে ভালোবাসি, তোমাকেও আমাকে ভালোবাসতে হবে, ব্যাস। আমি পারবো না কাউকে ভালোবাসতে। কেন? গার্লফ্রেন্ড আছে নাকি? হ্যাঁ, আমার গার্লফ্রেন্ড আছে। এতে আপনার কোনো সমস্যা? ওইসব গার্লফ্রেন্ড সবকিছুর কথা ভুলে যান। এখন থেকে আমি আপনার সব, আর আমাকে নিয়েই আপনি স্বপ্ন দেখেন। আপনি তো আসলেই একটা পাগল। একবার আপনি, আরেকবার তুমি, সবকিছুর মিশ্রণ করেই তো কথা বলেন। আমি এরকমই, আর এরকমকেই এই সারা জীবন সহ্য করতে হবে। তাই এখন থেকে প্র্যাকটিস করে নিই। বইয়ে গেছে আপনাকে বিয়ে করতে আমার? বিয়ে করবি না মানে? হ্যাঁ, জোর করে বিয়ে করব। এরই মধ্যে ইমন এখানে চলে আসে। দিশাকে সেখানে দেখে সে কোনো কিছু চিন্তা না করে বলে উঠল, স্যার, রবির বাড়ির লোকের খবর পেয়ে গেছি। আইমান তখন ইমনকে টেনে নিয়ে যায় সেখান থেকে। দিশা শুধু তাকিয়েছিল তাদের চলে যাওয়ার দিকে। স্যার, কি হয়েছে? এখন বলো কি হয়েছে। স্যার, ইমনের বাড়ির লোক খোঁজ পেয়েছি। এর একটা ছেলে আরও ওয়াইফ আছে। তুলে নিয়ে আসো ওদেরকে। এরপর ইমন সেখান থেকে চলে যায় রবির পরিবারকে আটক করে আনতে। ওইদিকে দিশা কিছুক্ষণ অপেক্ষা করে আইমান না আসায় চলে যায়। আইমান গিয়ে রবির সামনে বসে বলে,
রবি তো আইমানকে বলে। তোরা কেন আমাকে মেরে ফেলছিস না? আমি কিছুতেই ওই লোকের ইনফরমেশন তোকে দেবো না। তুই দিবি, তোর 14 গোষ্ঠী দিবে। আমাকে মেরে ফেললেও দেবো না। তোর পরিবারে কে আছে? তোর ছেলে আর তোর ওয়াইফ, তাই না? রবি আইমানের কথায় কিছুটা ভয় পেয়ে যায়, ভয়ে ভয়েই বলে। তুই আমার পরিবারের সাথে কি করেছিস? বল, তুই আমার পরিবারের সাথে কি করেছিস? এখনো কিছুই করিনি, এবার করব। যদি তুই আমাকে তোর বসের কথা না বলিস তাহলে। তুই প্লিজ ওদের সাথে কিছু করিস না। করব, চিন্তা করিস না। দেখ আইমান, তোকে আমি যদি ওর ইনফরমেশন দিয়ে দিই তাহলে তুইও মরবি, আমাকেও মরবি। আমিও মরবো না, তোকেও মারবো না, তোর ফ্যামিলিও বাঁচবে। তুই আমাকে ওর ইনফরমেশন দিয়ে দে। আমি কিছুতেই ওর কিছু তোকে দেবো না। আইমান রাগে রবির হাতে পায়ে লাথি দিয়ে আঘাত করতে থাকে। কিছুক্ষণ মারার পর ক্লান্ত হয়ে বেরিয়ে যায়। ওইদিকে টিসি গ্রুপের প্রধান তার একমাত্র বিশ্বস্ত কর্মচারী রবির আকস্মিক হারিয়ে যাওয়ার কিছুটা চিন্তায় পড়ে যায়। অনেকটা সংকোচ বোধ নিয়ে তিনি তার যত কর্মচারী আছে সবাইকে কাজে লাগিয়ে দেয়। যে করেই হোক তারা যেন ওই অফিসারের ইনফরমেশন এনে তাকে দেয়। সবাই কাজ শুরু করে দেয় আইমানের ব্যাপারে খোঁজ খবর নেওয়ার জন্য, কিন্তু কেউ কোনোভাবে সেই রকম পেরে উঠছিল না। ওইদিকে ইমন রবি ফ্যামিলির সবাইকে ধরে আনে গ্যারেজের পিছনে সেই আন্ডারগ্রাউন্ড রুমে। রবি নিজের ফ্যামিলির লোকদের দেখে ভয়ে কাঁপতে শুরু করে। না জানে আইমন ওর শিশু আর নিষ্পাপ মেয়েটাকে কি করে। কি রে, ওরা কি তোর পরিবার? ওদেরকে ছেড়ে দে প্লিজ, আমি তোদের পায়ে ধরছি, তোরা ওদেরকে ছেড়ে দে। ওদেরকে ছাড়বো যখন তুই তোর বসের ইনফরমেশন আমাদেরকে দিয়ে দিবি। আমার পক্ষে আমার বসের ইনফরমেশন দেওয়া সম্ভব না, সম্ভব হলে আমি দিতাম। প্লিজ তুই ওদেরকে ছেড়ে দে। ইমন, যাও তো কারেন্টের তারটা নিয়ে আসো। ওকে স্যার, আমি এখনই যাচ্ছি। প্লিজ এই ছোটো ছেলেটাকে তুই এভাবে নির্যাতন করিস না, আমি তোর পায়ে ধরছি আইমান। তোর কি ওর নিষ্পাপ মুখটা দেখে একটু মায়া লাগে না? মায়া? তোদের মায়া লাগে না যখন লক্ষ লক্ষ ছেলেদেরকে তোরা নেশার পথে ধাবিত করিস, তাদের জীবন ধ্বংস করে দিস? কত হাজার বাবা মা ঠিক তোর মতোই আহাজারি করে, তখন তাদের সেই আত্মচিৎকার তোরা শুনতে পাস না। এখন কেন নিজের ছেলেকে এভাবে দেখে কষ্ট পাচ্ছিস? লক্ষ লক্ষ ছেলে মেয়ে যখন নেশার পথে ধাবিত হয়, নেশাদ্রব্য গ্রহণ করার জন্য ঘরে বাইরে খুন কারাপি করে বেড়ায়, তখন ঠিক এরকম ভাবেই তাদের বাবা মা আত্মচিৎকার করতে থাকে। তখন মানুষের চোখ দিয়ে জল পড়ে না, তখন ওই মা বাবার হৃদয় দিয়ে কাঁদে। তাদের সেই হৃদয়ের কান্না কি তোরা শুনতে পাস? শুনিস না। তাদের কান্নায় তোদের হাসি পায়, তাদের কান্না ওদের কাছে ঢং মনে হয়। কিন্তু দেখ, আজ যখন তুই এই অবস্থায় পড়েছিস, তখন তোর কেমন লাগছে? আর যদি তুই তোর বসের ইনফরমেশন আমাকে দিস, তাহলে আমি তোর বসকে ধরবো। শুধু তোর বসকেই ধরবো না, লক্ষ লক্ষ ছেলে মেয়েকে এই পথ থেকে ফিরিয়ে আনতে পারবো। আমি কতবার বলবো, আমার বস এতটাই ভয়ঙ্কর যে আমার পক্ষে তার ইনফরমেশন দিলে এর চেয়ে বেশি ছেলে মেয়েকে সে বোম দিয়ে উড়িয়ে দেবে। তুই আমাকে ইনফরমেশনটা দিয়ে দে, আর বাকিটা আমি দেখছি। বললাম না আমার পক্ষে বসের ইনফরমেশন দেওয়া সম্ভব নয়। ইমন, তুমি ওর ছেলেকে কারেন্টের শক দাও। ইমন কারেন্টের তারগুলো নিয়ে রবির ছেলের দিকে এগোতে থাকে। রবি চিৎকার করে, তখনই রবি কান্না করতে করতে বলে, আমি তাদেরকে ইনফরমেশন দিচ্ছি, তোরা প্লিজ আমার ছেলেকে ছেড়ে দে। তখন ইমন আর আইমন হাসতে হাসতে একটা চেয়ার নিয়ে রবির সামনে বসে। বল, তোর বসের নাম কি? দেখ আমি আবারও বলছি, তোরা কিন্তু নিজে নিজেই মৃত্যুর কাছে চলে যাচ্ছিস। বলবি নাকি আবার গিয়ে কারেন্টের শক দেব? না প্লিজ, আমি বলছি, আমার বসের নাম তালুকদার শরীফ। দেশের নামকরা বিজনেসম্যান, বিজনেসের আড়ালে তার এই কালো রাজ্য গড়ে তুলেছে। যে রাজ্যের একক রাজত্ব তার হাতে এসে এতটাই ভয়ঙ্কর যে মুহূর্তের মধ্যে শত শত লোককে বোম দিয়ে উড়িয়ে দিতে পারে। তার কাছে দক্ষিণ কোরিয়া থেকে আনা অনেকগুলো পারমাণবিক বোমা রয়েছে, যেগুলো দিয়ে এক একটা শহর মুহূর্তের মধ্যেই উড়িয়ে দিতে পারে। এখন তোরা আমাকে ধরেছিস, হয়তো সে সেই ব্যবস্থা করছে। স্যার, লোকটা তো আমরা যতটা কল্পনা করছি তার চেয়েও বেশি ভয়ঙ্কর। আমাদের চিন্তাশক্তি যেখানে গিয়ে থামে সেখান থেকে তালুকদার চিন্তা শুরু হয়। তালুকদার হয়তো এতক্ষণে তোর ইনফরমেশন পেয়ে গেছে। তুই নিজের ফ্যামিলির খোঁজ নিয়ে দেখ, হয়তো তোদের দুজনের ফ্যামিলি এতক্ষণে উপরে চলে গেছে। কথাটা শোনা মাত্র আইমানের বুকটা কাঁপতে শুরু করে। আইমান তাড়াতাড়ি করে নিজের মাকে কল দেয়, কিন্তু তার মা কল ধরছে না। আইমান একের পর এক কল দিতে থাকে, কিন্তু তার মা কল ধরছে না। ওইদিকে ইমনের বাসায় কেউ নেই, তাই সে তার ছাড়ের জন্য চিন্তা করছে। আইমান তাড়াতাড়ি করে ইমনকে বসিয়ে নিজের বাসায় গিয়ে দেখতে পায় তার মা দরজার সামনে গলা কাটা অবস্থায় পড়ে আছে।
আইমান চিৎকার করে কান্না করে ওঠে, কিন্তু তার কিছু করার নেই। তার মা মারা গেছেন, খুন হয়েছেন ওই নরপিশাচের হাতে। আইমান কি করবে কিছুই বুঝতে পারছে না। দুদিন পর্যন্ত নিজের ঘর থেকে বেরিয়ে হয়নি। এই 2 দিনে ইমন রবি আর রবির ফ্যামিলিকে বেঁধে রেখেছে সেই একই জায়গায়। ইমন যখন রবির সামনে যায় তখন রবি বলে, আমি বলেছিলাম না লোকটা কতটা ভয়ঙ্কর, তার প্রমাণ তোরা হাতে নাতেই পেলি। এখনও বলছি ওই লোকটার পিছন ছেড়ে দে, নইলে তোদের জন্য ভয়ঙ্কর বিপদ অপেক্ষা করছে। আমাদের ওই স্যাক্রিফাইস একদিন দেশের লক্ষ লক্ষ মানুষদের বাঁচাবে। এর জন্য আমরা নিজেদের স্যাক্রিফাইসগুলো করতে রাজি স্যার। ফিরে আসবেন, আমি বলছি স্যার, ফিরে আসবেন। তোরা দুজন মিলে কিছুই করতে পারবি না। ওই ভয়ঙ্কর লোকটার সাথে যেখানে হাজার হাজার পুলিশ কর্মকর্তা, লক্ষ লক্ষ আর্মি অফিসার কিছুই করতে পারেনি, সেখানে তোরা দুজন তো ওই লোকটার কাছে দুধের শিষ্য। আইমান 2 দিন পর ঘর থেকে বের হয়ে তালুকদার শরীফের সব ইনফরমেশন জোগাড় করতে থাকে। তখনই লোকটার ইনফরমেশন তার হাতে আসে। তখন আইমানের হাত কাঁপতে থাকে, কারণ তালুকদার শরীফ আর কেউ নয়, দিশার বাবা। কিন্তু এখন সে কি করবে? দেশের লক্ষ লক্ষ মানুষের জন্য সে তার ভালোবাসাকে স্যাক্রিফাইস করে দিশাকে তুলে আনে, সেই জায়গায় বেঁধে রাখে যেখানে রবিকে বাঁধা হয়েছে। হঠাৎ করে আইমানের এমন কাণ্ডে দিশা প্রচণ্ড ভয় পায়, সাথে অবাকও হয়। দিশা, রবি আর রবির ফ্যামিলিকে বাঁধা হয়েছে, সামনে বসে আছে এই ইমন আর আইমান। দিশা অবাক হয়ে আইমানকে প্রশ্ন করলো, তুমি আমাকে তুলে এনে এভাবে বেঁধে রাখলে কেন? আমি তোকে বেঁধে এনেছি কারণ তোর বাবা দেশের লক্ষ লক্ষ যুবক যুবতীকে ধ্বংস করে দিয়েছে। এখন আমি তোকে ধ্বংস করে দিব। আইমান, তোমার হয়তো কোথাও ভুল হচ্ছে। আমার বাবা এরকম লোক নয়। আমার বাবা একজন প্রতিষ্ঠিত ন্যায়পরায়ণ ব্যবসায়ী। দেশের কোনায় কোনায় তার সুনাম ছড়িয়ে আছে। দিশার কথায় আইমান আর ইমন ভয়ঙ্করভাবে হেসে ওঠে। ন্যায়পরায়ণ মানুষ, তাও আবার তোর বাবা? তোর বাবা কত বড় নরপিশাচ তুই যদি জানতি, তাহলে তোর বাবাকে বাবা বলে ডাকতে তোর ঘৃণা হতো। আইমান, আমি তোমাকে সাবধান করে দিচ্ছি, আরেকবার আমার বাবার নামে একটাও বাজে কথা বললে আমি ভুলে যাব আমি তোমাকে ভালোবাসি। যেটা সত্যি সেটাই বলছি, এর বাইরে কিছুই না। তুই যাই বলিস না কেন, তোর বাবা একজন খুনি, একজন সন্ত্রাসী, একজন মাদক ব্যবসায়ী। দিশা তখন আইমানের গালে থুতু দিয়ে দেয়। আইমান উঠে গিয়ে দিশার গালে কয়েকটা থাপ্পড় দিয়ে বলে, নিজের বাবাকে এরকম ভাবে অন্ধবিশ্বাস করছিস? সারা জীবন মানুষের রক্ত ঝরা টাকায় তোরা ফুর্তি করে বেরিয়েছিস। আজ বুঝবি ওই টাকার মূল্য কতটুকু। ওই টাকাগুলোর মানুষের রক্ত বেচা টাকা, মানুষের রক্ত বিক্রি করে তোর বাবা আজ বড় লোক। তোর পাশে বসে থাকা লোকটাই তার প্রমাণ। এই লোকটাকে পুঁজি বানিয়ে তোর বাবা দিনের পর দিন অনৈতিক কাজ করেছেন, ব্যবসার আড়ালে কালো টাকার পাহাড় গড়েছেন। জিজ্ঞেস করে দেখ পাশের লোকটাকে। দিশা পাশে তাকিয়ে দেখে রবি বাঁধা অবস্থায় বসে আছে। রবি অনেকদিন তাদের বাসায় গিয়েছে, কিন্তু সেটা ব্যবসায়িক কাজে ভেবে এসেছে এতদিন দিশা। কিন্তু নিজের বাবার ব্যাপারে এত খারাপ কথা শুনে নিজের মাথা ঠিক রাখতে পারেনি দিশা। সে সহ্য করতে পারছিল না আইমানের কথাগুলো। দিশা ভয়ঙ্কর কণ্ঠে আইমানকে বলে ওঠে, আইমান, তোকে আমি ভালোবেসেছিলাম, কিন্তু তুই আমার ভালোবাসা পাওয়ার যোগ্যই নয়। তোকে আমি খুন করব। তুই আমার হাতটা খুলে দে। এই মেয়ে, চুপচাপ এখানে বসে থাক। আর একটা কথা বললে আমি তোকে খুন করে ফেলবো। স্যারের ব্যাপারে এত খারাপ কথা বলার সাহস কোথায় পেলি? এই চামচার বাচ্চা চামচা, খবরদার, তুই আমার ব্যাপারে কোনো কথা বলবি না। ইমন এগিয়ে যেতে চাইলে আইমান ইমনের হাতটা ধরে বলে, ইমন, তুমি রাগান্বিত হবে না। একটু পরেই ওর বাবার আসল রূপ দেখতে পারবে, তখন ওর অবস্থা দেখতে পারবে। তখন আমি নিজের ফোনটা নিয়ে তালুকদারের ফোনে দিশার বেঁধে রাখা পিকগুলো সেন্ড করি। ওইদিকে তালুকদার নিজের মেয়েকে হারিয়ে দিশাহারা হয়ে যাচ্ছিল। যখন এই পিকগুলো পেল, ভয়ে ভয়ে তখন ওই ফোন করলো। আমি তালুকদারের কল থেকে হেসে ধরে বলি, আরে তালুকদার সাহেব যে আমাকে ফোন করলেন? এই কুত্তার বাচ্চা, কে তুই? তুই আমার মেয়েকে কেন তুলে নিয়েছিস? তোকে কিন্তু আমি খুন করব। কে তুই? ও মা, আমাকে চিনতে পারছিস না? আমি আইমান খান, যাকে খোঁজার জন্য তোর লোকেরা ঘুরে মরছে। যদি সাহস থাকে সামনাসামনি আয়, এসে আমার সাথে লড়াই কর। ফোনটা লাউড স্পিকারে দেওয়া ছিল, তাই দিশা সবকিছু শুনতে পাচ্ছিল। দিশা তার বাবার কথাগুলো শুনছিল। তখন আইমান বলে ওঠে, যদি নিজের মেয়েকে বাঁচাতে চাস তাহলে আমার পাঠিয়ে দেওয়া ঠিকানায় 1 ঘন্টার মধ্যে চলে আয়, না হলে তোর মেয়েকে উপরে পাঠিয়ে দেব। সুরের বাচ্চা,
তুই 10 মিনিট ওয়েট কর, আমি আসছি তোকে ধ্বংস করে দিতে। তোর মাকে যেমন খুন করেছি তেমনই তোর মাকে যেমন খুন করেছি তেমনি তোকেও ধ্বংস করে দিব। তুই এখনো ভাবতে পারিসনি তুই কার সাথে লাগতে এসেছিস। খবরদার, তুই আমার বাবা মাকে নিয়ে কোনো কথা বলবি না, নইলে তোর মেয়ে আমার সামনেই আছে, এখনই গুলি করে মেরে ফেলবো। এই খবরদার, তুই এই কাজ করবি না। তুই ঠিকানা পাঠা, আমি আসছি, দেখি কার কত সাহস। এই শোনো না, প্রতিদিন ভালোবাসার নতুন নতুন গল্প পেতে ও শুনতে চাইলে আমাদের আলোর ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও, কেমন? আইমান তখন ঠিকানাটা পাঠিয়ে দিশার দিকে তাকায়। দিশা এখনও একটা ঘরের মধ্যে আছে। কি কথা হলো সব কিছু ভাবছিল। তার বাবা কি বলল? দিশা শুধু অবাক হয়ে কথাগুলো চিন্তা করছিল। তার বাবা এরকম সে কল্পনাও করতে পারেনি। ওইদিকে তালুকদার প্রস্তুতি হয়ে আসলো নিজের মেয়েকে উদ্ধার করার জন্য। ওইদিকে আইমান আর ইমনও প্রস্তুত হয়ে গেছে নিজেদের জীবনের শ্রেষ্ঠ লড়াই করার জন্য। এর বিরুদ্ধে মিথ্যার লড়াই, এটা ন্যায়ের বিরুদ্ধে অন্যায়ের লড়াই, এটা তাদেরকে জিততেই হবে। এটা যে করেই হোক এই যুদ্ধ তাদেরকে দেশের মানুষের, দেশের হাজার হাজার নেশাগ্রস্ত নেশে আসক্ত লোকেদের বাঁচানোর জন্য জিততেই হবে। আইমান ইমনকে আবেগী গলায় বলল, ইমন, প্রস্তুত হয়ে নাও নিজের জীবনের শ্রেষ্ঠ লড়াইটা করার জন্য। আমি প্রস্তুত স্যার। আমি চাই আপনি লড়াইটা করিয়ে, মরে গেলে হয়তো এক অফিসার মরে যাবে কিন্তু দেশের হাজারো লোক বেঁচে যাবে। তাই স্যার, প্লিজ স্যার, আমাকে লড়াইটা করতে দিন। এইসব কি বলছো ইমন? তোমার মতো একজন সৎ সাহসী অফিসার আমাদের সমাজে দরকার। তুমি কেন একা লড়াই করবে? তোমার পাশে আমি আসছি। তখন রবি পাশ থেকেই বলে উঠল, 10টা বছর ধরে এই লোকটার নির্যাতন সহ্য করে আসছি, প্রতিটা মুহূর্তে মৃত্যুর ভয় নিয়ে লড়েছি। তোমরা প্লিজ আমাকে তোমাদের সাথে নাও। ওই লোকটাকে খুন করলে হয়তো আমার অপরাধের কিছুটা কমবে। চুপ, নিজের কথা চিন্তা কর। পালিয়ে যাওয়ার ধান্দা আছিস, চুপচাপ বসে থাক। আইমান প্রস্তুত হচ্ছিল কখনই আসবে সেই সময় যখন লক্ষ লক্ষ মানুষের খুনি, লক্ষ লক্ষ মা বাবার আত্মচিৎকারের কারণ সেই লোকটা তার সামনে আসবে। প্রায় 30 মিনিট পর দরজা লক করলো। ইমন গিয়ে দরজা খুলতে লাথি দিয়ে ইমনকে প্রায় উড়িয়ে দেয় তালুকদার। ইমন মাথায় আঘাত পেয়ে ফিরে আসে, মাথা দিয়ে রক্ত পড়ছে। দৌড়ে গিয়ে তালুকদারের গলা চেপে ধরে। তখন আইমান ইমনকে জড়িয়ে বলে, যাও ইমন, ওর মেয়ের গলায় একটা ছুরি দিয়ে ধরো, এখানেই ওর মেয়েকে শেষ করে দাও। যেভাবে আমার মাকে খুন করেছে সেভাবেই ওর মেয়েকে ওর সামনে খুন করো। তালুকদার ভয়ঙ্কর দৃষ্টি নিয়ে বলে, এই শুয়োরের বাচ্চা, আর এক পা আগালে আমার মেয়ের দিকে তোকে এখানে বোম দিয়ে উড়িয়ে দিব। আমি একা এসেছি, কে আছিস? আয়, আমার সাথে লড়াই করবি, আয় আমার সামনে। আইমান তখন তালুকদারের সামনে গিয়ে বলে, আমার মায়ের খুনি তুই, তুই এদেশের হাজারো ভাই বোনের খুনি, যাদের তুই জ্যান্ত অবস্থায় মেরে ফেলেছিস, যারা আজ বেঁচে থেকেও মৃত, তাদের সবার প্রতিশোধ আমি নিব। তুই সাহস থাকলে আমার সামনে আয়, আমার সাথে লড়াই কর। কথাটা বলা মাত্র গলা চেপে ধরে তালুকদার আইমানও নিজের সর্বোচ্চ শক্তি দিয়ে লড়াই করতে থাকে তালুকদারের বিরুদ্ধে। দিশা অবাক হয়ে নিজের ভালোবাসায় নিজের বাবার লড়াই দেখছিল। চোখ দিয়ে তার অনবরত জল গড়িয়ে পড়ছিল। আল্লাহ, তুমি এই কোন দিনের সামনে এনে আমাকে ফেললে, যেদিন নিজের বাবার সাথে নিজের ভালোবাসার লড়াই দেখতে হয়। আমাকে কেন এই পৃথিবীতে এত ভয়ঙ্কর একটা অবস্থার সম্মুখীন করলে তুমি? জীবনে অনেক অ্যাডভেঞ্চার, অনেক রহস্য রোমাঞ্চের শখ ছিল, কিন্তু যে রহস্য রোমাঞ্চ আমি দেখলাম তারপর হয়তো আর জীবনে কোনো দিন রহস্য রোমাঞ্চ দেখার আমার সাহস হবে না। প্লিজ তুমি আমাকে তুলে নাও, আমি আর সহ্য করতে পারছি না। দিশা আর তাকে থাকতে পারল না, চোখ বন্ধ করে নিল। ওইদিকে আইমান একের পর এক লাথি দিয়ে যাচ্ছে তালুকদারের ওপরে। আইমান তাড়াতাড়ি করে তার বসকে কল করে, ইমন, কি হয়েছে? স্যার, আমার ওই ভয়ঙ্কর খুনিকে ধরে ফেলেছি। আপনি তাড়াতাড়ি সব ফোর্স নিয়ে এখানে আসেন। স্যার, তার সাথে মরণপূর্ণ যুদ্ধ করছে। সত্যি আজ তোমাদের নিয়ে আমি গর্বিত। আমার প্রায় 2 অফিসার তোমার আজ প্রমাণ করে দিলে সত্যের সামনে মিথ্যা কতটা অসহায়, মিথ্যা কতটা অস্তিত্বহীন। স্যার, তাড়াতাড়ি আপনি আসেন সব ফোর্স নিয়ে। ওকে, তুমি 10 মিনিট অপেক্ষা করো, আমি আসছি। আইমান যখনই বুকে গুলি করতে চায় তখনই তালুকদার তার বুকে লাগিয়ে থাকা বোমার তারটা কেটে দিতে যায়। বোমার তার কাটতে কাটতেই বলে,
তালুকদারকে আজ পর্যন্ত কেউ ধরতে পারেনি, কেউ ধরতে পারবেও না। তোর মতো অফিসার তো জীবনেও না। তবে মার আগে একটা কথাই বলে দিতে চাই, তুই আমার মেয়ের সাথে কিছুই করবি না। তুই আমার মেয়েকে ছেড়ে দিবি। তালুকদার কোনোদিন কারো হাতে ধরা পড়েনি, ধরা পড়বেও না। গুড বাই মাই গেট ওয়াল। বলে তালুকদার তার বুকে লাগিয়ে রাখা টাইম বোমাটা টিপ দেয়। সঙ্গে সঙ্গে বোমাটা ফেটে যায়। তালুকদার আয়মানের পাশে ছিল, তাই আয়মান অনেকটা পড়ে যায়। আয়মান উড়ে গিয়ে পড়ে অনেকটা দূরে। আয়মান উল্টো পরে দেখলো তালুকদার পুড়ে ছাই হয়ে গেছে। যখনই তালুকদার বোমাটা ফাটালো তখন আকাশ বাতাস কম্পিত করে দিশা একটা চিৎকার দিয়ে উঠল। বাবা, তুমি এটা করতে পারো না, তুমি এটা করতে পারো না বাবা। তুমি কেন এই রাজ্যতে জড়ালে, আর কেন এভাবে আমাদেরকে ছেড়ে চলে গেলে, কেন বাবা? আয়মান কোনো মতে উঠে গিয়ে দিশার বাঁধনটা খুলে দিল। বাঁধন খুলে দিতেই আয়মান আবার মাটিতে লুটিয়ে পড়ল। ততক্ষণে তাদের বস এসে আয়মান আর ইমনকে নিয়ে যায়। পুলিশ সঙ্গে সঙ্গে রবিকে গ্রেফতার করে। আয়মানকে হসপিটালে নিয়ে যাওয়া হয়, সাথে দিশাও যায়। দিশা কান্না করছিল আয়মানের এমন অবস্থা দেখে। আল্লাহ, তুমি আমার বাবাকে নিয়ে নিয়েছো, তাকে তার পাপের শাস্তি দিয়েছো, কিন্তু আয়মান আয়মান তো কিছু করেনি। ওকে কোন পাপে শাস্তি দিচ্ছ আল্লাহ? তুমি ওকে ভালো করে দাও, তুমি ওকে আমার বুকে ফিরিয়ে দাও। হাসপাতালের ডাক্তাররা আয়মানের চিকিৎসা করতে শুরু করে। আয়মানের শরীরে অনেক জায়গা পড়ে গিয়েছিল। তারা যেখানে ড্রেসিং করে ব্যান্ডেজ করে দেয়। আয়মানের তখনও জ্ঞান ফিরছে না। আয়মানের যখন জ্ঞান ফিরে তখন দিশা দিশা বলে চিৎকার করছিল। ডাক্তাররা এসে বাইরে থেকে দিশাকে নিয়ে যায় ভিতরে। আয়মান দিশাকে দেখে ডাক্তারদেরকে বাইরে যেতে বলে। ডাক্তাররা বাইরে চলে যায়। আয়মান দিশার হাতটা শক্ত করে ধরে বলে, দিশা, আমি কোনো অন্যায় করিনি। তোমার বাবা অনেক বড় অপরাধী ছিলেন, তাই তাকে শাস্তি দেওয়াটা আমার কর্তব্য ছিল। তুমি প্লিজ আমাকে ভুল বুঝো না। তুমি আমাকে ভুল বুঝো না দিশা, প্লিজ। আমি তোমার পাশে আছি। তুমি যা করেছো সব এই দেশের জন্য করেছো। এই লোকটা একজন অপরাধী ছিল, তাকে শাস্তি দিয়েছো। আমি তোমার উপর কোনো রাগ করিনি। তুমি আমাকে ক্ষমা করে দাও। তোমার সাথে আমি অনেক খারাপ আচরণ করেছি। আয়মান হাতটা বাড়িয়ে দেয়। দিশা এসে জড়িয়ে ধরে আয়মানকে। আয়মান কান্না করতে করতে বলে, তুমি এভাবেই আমার পাশে চিরদিন থাকবে তো? হ্যাঁ, থাকবো, যদি তুমি গ্যারেজ মেকানিকের কাজ করে আমার সংসার চালাতে পারো। হ্যাঁ, পারবো না কেন? তোমার মনের ঘরে মেকানিকের কাজ করে যা আয় করব, তা দিয়ে ভালো করেই আমাদের সংসার চলবে। আমার এতেই চলবে। এরপর দেশে দিশা আর আয়মানের বিয়ে হয়ে যায়। দেখতে দেখতে 5টা বছর কেটে গেল। আয়মানের ঘরেও একটা ছোট্ট মামনির জন্ম হয়েছে, তার নাম তিশা। মামি মিলে সব সময় আয়মানের ঘরটা আলোকিত করে রাখে। এইভাবে দিনের পর দিন ভালো থাকুক সত্যিকারের ভালোবাসাগুলো, ভালো থাকুক পৃথিবীর সব ন্যায় পরায়ণ মানুষগুলো। অন্যায়কে হারিয়ে ন্যায়ের জয় হবে, তাই অন্যায়কে প্রশ্রয় না দিয়ে ন্যায়ের পথে চলুন। সত্য চিরদিন এই পৃথিবীর বুকে জয় হয়ে এসেছে আর হবে, তাই সত্যের পথে চলুন। সত্যিকারের ভালোবাসা কোনোদিন হারিয়ে যায় না।